আপনার কোশ্চেনটা বলবেন, আপনার কোশ্চেনটা কি যেন ছিল? ক্ষেত্রে প্রযোজ্য, আর হচ্ছে কনফেশনটা ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, কোন কোন একটা বইয়ে উনি এটা দেখছিলেন। জি, প্রশ্ন তো ছিল। আমরা হচ্ছে একটা টেক্সট বইয়ের রেফারেন্স আমি দিয়েছি, সেই টেক্সট বইটা আমি ওই জিনিসটা পড়েছি এবং আমার এই বইটা মানে এই স্পেসিফিক্যালি এই রাইটারের বইটা আমি আমার কালেকশনেও রাখি এবং আমি পড়তেও প্রেফার করি, এবং ওনার অথেন্টিসিটি নিয়ে আমার ডাউট নেই, এবং অন্যান্য বইগুলোতে এই জিনিসটার রেফারেন্স আমি পেয়েছিলাম। তো এই কারণে আপনাদের জন্য এটা আমি রেখেছি, এবং এটা আশা করি আপনাদের রিটেনেও কাজে লাগবে, কারণ অনেক সময়ই আসে এরকম প্রশ্ন যে অ্যাডমিশন এবং কনফেশনের ভেতরে ডিস্টিংশনটা, এই জিনিসটা আপনারা ওটা থেকেও ফলো করতে পারেন। ওকে, আমরা তাহলে প্রসিড করি। স্যার, এই বইটা কি শুধুমাত্র এভিডেন্স অ্যাক্টের জন্য না ওভারঅল সব? ইনি হচ্ছে একাডেমিশিয়ান, তো ইনি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর, ইনি একাডেমিশিয়ান, কাজেই এনার হচ্ছে স্পেসিফিক আইনের জন্য বই। এনার সংবিধানের বই আছে, এনার মুসলিম আইনের বই আছে, এবং কনস্টিটিউশনের বইটা আছে, এই তিনটা বই আছে। অনেক সুন্দর লেখা স্যার, অনেক সহজ। চিটাগাং এর স্যারের ওই বইটা স্যার কি ওই স্যার কনফিডেন্স মডেল টেস্ট? না না, আমি এটার ব্যাপারে জানি না, আপনারা একটু যদি 10,000 মডেল আছে ওটা না স্যার? না, এটা হচ্ছে টেক্সট বই ভাইয়া, এটা টেক্সট বই। ও স্যার, এটা টেক্সট বই। বইয়ের নামটা কি স্যার? বইয়ের নামটা হচ্ছে সাক্ষ্য আইনের সহজ পাঠ, সাক্ষ্য আইন সহজ পাঠ। আচ্ছা, সাক্ষ্য আইন সহজ পাঠ। হ্যাঁ, আমি গ্রুপে বলে দিয়েছি আপনারা যে পড়াশোনা সেটা শুরু হবে 32 ধারা থেকে। 32 ধারাতে আমরা কিছু ব্যতিক্রম জিনিস দেখতে পাই। 32, 33 মানে এইখানে চলে আসতেছে কি, এইখানে এমন কিছু বিষয় চলে আসতেছে, আমরা এর আগে সাক্ষ্য আইন পড়তে গিয়ে আমরা দেখেছি যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, বা ডকুমেন্টারি এভিডেন্স গুলো কোন সোর্স থেকে আসতে হবে বা কোন ইয়ে থেকে আসতে হবে, এরকম কিছু জিনিস বলা আছে। আমরা পরবর্তীতে আরো ব্যাপারগুলো জানবো, কিন্তু এইখানে বলা আছে এমন কিছু স্পেসিফিক ক্ষেত্র যেইখানে একজন ব্যক্তি অনুপস্থিত থেকেও তার বলা কথা বা তার সাবমিট করা কোনো ডকুমেন্ট রেলিভেন্ট হতে পারে। এইখানকার আমরা টাইটেলটা যদি দেখেন, কেসেস ইন হুইচ স্টেটমেন্ট অফ রিলেভেন্ট ফ্যাক্ট বাই পারসন হু ইজ ডেড অর ক্যানট বি ফাউন্ড, অর্থাৎ এমন ব্যক্তি যে কোর্টের সামনে আসতে পারছে না, সহজ এবং সরল বাংলা, এমন ব্যক্তি যে কোর্টের সামনে আসতে পারছে না। কারণগুলো কি? কারণগুলো লিখবেন, কারণগুলো একটু নোট করবেন অথবা মার্ক করবেন। কারণগুলো প্রথম কারণটা কি? এক হচ্ছে ডেথ, অর্থাৎ সে যদি মৃত হয়, মৃত। 2, ক্যান নট বি ফাউন্ড, অর্থাৎ তাকে কানেক্ট করার বা কন্ট্যাক্ট করবার কোনো অ্যাড্রেস বা তার হোয়ার অ্যাবাউটস আপনি জানেন না, এমন ব্যক্তি। 2, এটা হচ্ছে 2 নাম্বার কারণ। 3 নাম্বারটা হচ্ছে ইনক্যাপেবল অফ গিভিং এভিডেন্স, অর্থাৎ সাক্ষ্য দানে অক্ষম ব্যক্তি, অর্থাৎ ধরেন যে হচ্ছে বয়স্ক লোক হতে পারে। আবার আরেকটা বলছে যে যাকে কোর্টের সামনে হাজির করা সময় এবং অর্থ খরচ সাপেক্ষ, অর্থাৎ যার জন্য ব্যয় এবং সময় কিল হতে পারে। এই 4 শ্রেণীর ব্যক্তির সাক্ষ্য এভিডেন্স অ্যাক্টের 32 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। ক্ষেত্রগুলো কয়টা? প্লিজ। ক্ষেত্র 4টি স্যার। কি? একটা স্যার, যদি ডেথ হয় তারপরে ক্যান নট বি ফাউন্ড খুঁজে পাওয়া না যায়, তাহলে ইনক্যাপেবল অফ গিভিং এভিডেন্স, সাক্ষ্য দিতে হচ্ছে যার মানে ইনক্যাপেবল, সক্ষম না। আর যাকে কোর্টের সামনে মানে হাজির করা যায় না এবং হাজির করতে গেলে সেটা ব্যয় সাপেক্ষ হবে, ব্যয় সাপেক্ষ বা সময় সাপেক্ষ, তাই না? এই 4টা বেসিসে যদি কারো থাকে, সেই ক্ষেত্রে একজন ব্যক্তি যে কোর্টের সামনে হাজির হতে পারে না, তার কিছু ব্যাপারের সাক্ষ্য রিলেভেন্ট হতে পারে। সেই ব্যাপার কয়টা? কিছু ব্যাপার বলতে এখানে 8টা বিষয়ের কথা বলা আছে। তাহলে সার্কমস্টেন্স বা ক্ষেত্র হচ্ছে 4টা, মানে 4 গ্রাউন্ড হচ্ছে 4টা, আর এখানে ম্যাটার হবে হচ্ছে 8টা ম্যাটারে এবং 4টা গ্রাউন্ডে একজন ব্যক্তি যে কোর্টের সামনে আসতে পারে না,
তার সাক্ষ্য রিলেভেন্ট হতে পারে। তাহলে গ্রাউন্ড কয়টা? গ্রাউন্ড 4টা স্যার, আর ম্যাটার 8টা। ম্যাটার হচ্ছে 8টা। কয়টা ম্যাটারে সাক্ষ্য দেওয়া যাবে? 8টা ম্যাটারে সাক্ষ্য দেওয়া যাবে। ঠিক আছে, ম্যাটার গুলো আমরা একটু দেখি। এক নম্বরে কি বলছে? এক নম্বরে কি বলছে বলেন তো? যখন এটি মৃত্যুর কারণের সাথে সংশ্লিষ্ট। যখন এটি মৃত্যুর কারণের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ এমন ব্যক্তির সাক্ষ্য যে যখন তার মানে মৃত্যুর কারণটা ইন কোশ্চিন, অর্থাৎ ধরেন যে হচ্ছে তার কিভাবে মৃত্যু ঘটলো, মামলার মুখ্য বিষয় হচ্ছে এটা। মামলার মুখ্য বিষয় হচ্ছে এটা। এটা কখন হয়? এই জিনিসটা কিন্তু আমরা খুব পরিচিত আমাদের টার্ম, সেটা হচ্ছে কি ডাইং ডিক্লারেশন, তাই না? জি স্যার, ডাইং ডিক্লারেশন। ডাইং ডিক্লারেশন। মৃত্যুর কারণ কখন প্রাসঙ্গিক? একটা ডেথ, একটা হচ্ছে মার্ডার কেসে, একটা মার্ডার কেস, তাই না? মৃত্যুর কারণ প্রাসঙ্গিক। কিভাবে মৃত্যু ঘটলো, কার দ্বারা মৃত্যু ঘটলো, এই জিনিসগুলো প্রাসঙ্গিক না? কারণ এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া গেলে কিন্তু আমরা অপরাধীকে পেয়ে যাই, তাই না? জি স্যার, সঠিক। আচ্ছা, তাহলে এই রকম কোন মামলাতে যেখানে মৃত্যুর কারণটা যে কিভাবে তার মৃত্যু ঘটেছে বা কার দ্বারা তার মৃত্যু ঘটেছে, এই রকম ক্ষেত্রে ওই মৃত ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে যদি কোনো বক্তব্য দিয়ে থাকে, তাহলে তার এই যে ওরাল এভিডেন্স বা যদি সে কোনো কিছু লিখে থাকে, এই জিনিসগুলো প্রাসঙ্গিক হবে। আমি বোঝাতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন কিছু ব্যাপার আছে। ডাইং ডিক্লারেশন অথবা এই যে 32-এর এক দফায় যেটা বলা আছে, সেটা কখন প্রযোজ্য হবে? প্রথম কথা যে মামলাটা হতে হবে কি মৃত্যুর কারণজনিত, বা কোশ্চিন অ্যারাইজ করতে হবে কি মৃত্যু কিভাবে ঘটলো। 1, 2, এই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত বা মৃত্যুর আগে এই জিনিসটা ডিক্লেয়ার করে যাবে, এবং যদি সে মৃত্যু বরণ না করে তাহলে এই জিনিসটার প্রাসঙ্গিকতা কিন্তু হারাবে। কারণ যদি সে মারা না যায় তাহলে সে কোর্টের সামনে আসতে পারে, যদি কোর্টের সামনে আসতে পারে তাহলে 32 ধারা তার জন্য প্রযোজ্য হবে না। কথা ক্লিয়ার কিনা? জি স্যার। 32 ধারা তখনই প্রযোজ্য যখন কোর্টের সামনে আসতে পারবে না। তাহলে মৃত্যু হলে কেবলমাত্র কোর্টের সামনে আসতে পারে না। ওকে। এবং সে যখন এই কথাগুলো বলছে সেটা মৃত্যুর কারণ সংক্রান্ত হতে হবে। যদি বলে জমি জমা সংক্রান্ত তাহলে হবে না। যদি বলে যে অমুকের কাছে আমি জমি বিক্রি করে গেছি, অমুকের কাছে বিক্রি করছি, সেটা প্রাসঙ্গিক সাক্ষ্য হিসেবে আসবে না। তাহলে এখানে কয়টা ব্যাপার আসলো? 4টা ব্যাপার আসলো। 1, অবশ্যই ঘটনাটা কি হবে? মৃত্যুর কারণ সংক্রান্ত, তাই না? জি স্যার। 2 কি বলেন তো দেখি? স্যার 2 হচ্ছে যে সে আদালতে উপস্থিত হতে পারবে না, এরকম। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে তার ডেথ, সে অবশ্যই মৃত হবে। 3, সে যখন এই সাক্ষ্যটা বা এই জবানবন্দিটা বা এই লিখিত বিবৃতিটা দিয়ে গেছে তখন সে সুস্থ মস্তিষ্কে ছিল, সে মানুষকে চিনতে পেরেছে, তার মৃত্যুর কারণ সংক্রান্ত ব্যাপারে সে কথা বলার, মানে এখন ধরেন যে হচ্ছে আপনাকে এমন অবস্থায় সে একজন ব্যক্তিকে হত্যা করবার উদ্দেশ্যে তাকে খুব প্যাথেটিকলি তাকে আঘাত করা হয়েছে, মানে এমন অবস্থা যে সে কি বলছে তার সেন্স নাই, সেই ব্যক্তির সাক্ষ্য কিন্তু নেওয়া যাবে না। সে যদি তার হত্যাকারীকে বা হত্যা করবার প্রক্রিয়াকে বা আঘাত করবার প্রক্রিয়াকে সঠিকভাবে বর্ণনা করে যেতে পারে, অনলি দেন সেটা এই ডাইং ডিক্লারেশন হিসেবে গ্রাহ্য হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে ডাইং ডিক্লারেশনের ব্যাপারটা আমরা ক্লিয়ার হলাম। জি ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন অনেক সময় প্রশ্ন আসে যে একজন ব্যক্তিকে খুব গ্রিভাসলি হার্ট করা হয়েছে, সেই ক্ষেত্রে
সে একটা বিবৃতি দিছে যে রহিমের পুত্র করিম আমাকে মাথায় হাতুড় দিয়ে প্রচন্ড জোরে আঘাত করেছে। এই ঘটনা ঘটছে, কিন্তু এই ঘটনা ঘটার পরে এই জিনিসটা একজনের কাছে বলে গেছে, কিন্তু এই যে ব্যক্তি এক্স যাকে আঘাত করা হয়েছে সে কিন্তু মারা যায় নাই। তাহলে এখন প্রশ্ন হলো, এটা কি 32 ধারায় প্রাসঙ্গিক হবে? না হবে স্যার, না। এটা হবে না। 32 ধারায় প্রাসঙ্গিক হবে না, 32 ধারায় প্রাসঙ্গিক হবে না। তাহলে মৃত্যুর কারণ ছিল করতে হতে হবে, মৃত্যুবরণ করতে হবে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা থাকতে হবে। তাহলেই কেবল আমরা এটাকে ডাইং ডিক্লারেশন হিসেবে গণ্য করব, অন্যথায় নয়। আচ্ছা, এখন একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে, একটা ডাইং ডিক্লারেশন যদি পুলিশের সামনে দেওয়া হয় হবে? হবে স্যার। হবে। কেউ দ্বিমত করবেন? না স্যার, হবে। এটা হবে। ডাইং ডিক্লারেশন নিয়ে কারো সামনে দেওয়া জি জি স্যার, বললাম যে বলা তো আছে যে যে কোনো কারো সামনেই দেওয়া যাবে মৃত্যুকালীন Right. ঘোষণা। রাইট। কিন্তু এটা যদি কনফেশন হতো তাহলে কিন্তু পুলিশের সামনে দিলে হতো না, কিন্তু এটা যদি ডাইং ডিক্লারেশন হয় তাহলে যে কারো ব্যক্তির সামনে, যে কোনো ব্যক্তির সামনে দেওয়া যেতে পারে। ডাক্তার হতে পারে, আপনার পরিবার পরিজন হতে পারে, বা পুলিশ হতে পারে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল না, যে একজন ব্যক্তিকে ছুরি আঘাত করেছে ঢাকাতে, খুব সম্ভবত সে ওই অবস্থাতেই থানায় গিয়ে পৌঁছাইছে এবং থানায় গিয়ে সে সাহায্য চাইছে বা ওইখানে মৃত্যুবরণ করছে বা এরকম কিছু একটা ঘটনা। তো সে যদি তৎক্ষণাৎ পুলিশের সামনে কিছু বলে থাকে যে তার মৃত্যুর কারণ বা তাকে হিট করেছে, মৃত্যুর কারণ তো আসলে না, কারণ তখনও তো সে মারা যায় নাই, তাহলে কিন্তু সেটাও প্রাসঙ্গিক হবে, তাই না? জি স্যার। ওকে, এবার 2 নম্বরে আসি। 2 নম্বর হচ্ছে ইন কোর্স অফ বিজনেস, ব্যবসায়িক লেনদেন বা ফিনান্সিয়াল ট্রানজাকশন, বা আমরা যেটাকে স্বাভাবিক ভাষায় বলি যে হচ্ছে মানে যে কোনো ধরনের লেনদেন বা যে কোনো ধরনের যোগাযোগ, সেটা ব্যবসায়িক পারপাসে হোক বা সেটা অন্য কোনো পারপাসে হোক, যদি সেটা কি হয়, যদি সেটা কোর্স অফ বিজনেস এর মধ্যে হয়, মানে একই, ওই যে আমরা কোর্স অফ বিজনেস পড়েছিলাম মনে আছে, সেম ট্রানজাকশন, কোর্স অফ বিজনেস। জি স্যার, ওই যে 10 নম্বরে পড়ছিলাম যে স্যার, 10 16 নম্বর ধারায় ব্যবসার ক্ষেত্রে জি। রীতি ও জি প্রাসঙ্গিক। জি 16 নম্বর ট্রানজাকশন। আর 10-এ যেটা পড়েছিলাম সেটা কি গোলাম কিবরিয়া ভাই? স্যার ওটা ইয়া একই- পড়ছিলাম না যে 10-এ পড়ছিলাম স্যার কমন ডিজাইন, আর সেম ট্রানজাকশন পড়ছিলাম 6-এ। হ্যাঁ, 6 এবং 16-তে দুটোতেই আছে, কথা সত্য, কিন্তু 10-এ কিন্তু নাই। আর 10-এ নাই স্যার। ওকে, আচ্ছা, তাহলে এইরকম কোর্স অফ বিজনেস বা সেম ট্রানজাকশনের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, তারপরে এমন বিবৃতি যেটা যে পার্টি বলছে তার এগেইনস্টে যায়। এটার সাথে কি কিছুটা কমন পাওয়া যায় অ্যাডমিশনের? জি স্যার, অ্যাডমিশনের ওই যে 21 নাম্বার সেকশনটা স্যার। অ্যাডমিশনের 21, হ্যাঁ, অ্যাডমিশনের 21, রাইট। এখানে আমাদের অ্যাডমিশনের কথা কি ছিল, যে অ্যাডমিশন অবশ্যই কি হতে হবে, যে পার্টি দিচ্ছে তার এগেনস্টে যেতে হবে। এখানেও তাই, যে যদি ধরেন যে হচ্ছে আমি আমাকে আদালতে উপস্থিত করা যাচ্ছে না, কিন্তু আমি বলে গেছি যে এই সম্পত্তির মালিকানা আমি, মানে মালিকানা আমার দখলে নাই, বা এই জমিটা আমার দখলে নাই, আমি বিক্রি করে দিয়েছি, তাহলে এটা কি আমার স্বার্থের বিপরীতে কিনা? জি, বিপরীতে। স্বার্থের বিপরীতে বলা কোনো বিবৃতি, সেটা যদি এমন ব্যক্তি দেয় যাকে 32 ধারায় সাক্ষ্য হিসেবে মানা যায়, তাহলে তার ওই বিবৃতিটাও প্রাসঙ্গিক হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে এগেনস্ট হিজ ওন ইন্টারেস্ট, যে পার্টি বলছে বা যার বিবৃতিটা আমরা 32 ধারায় নিয়ে আসতেছি,
যদি বিবৃতিটা তার এগেনস্টে যে থাকে সেটাও আমরা নিতে পারি। ওকে, তারপরে 4 বলছে কি, 4 যেটা বলছে পাবলিক রাইট অর কাস্টম নিয়ে, অর্থাৎ জনস্বার্থ বা কোনো প্রথা নিয়ে, তাই না? পথাধিকার, তারপরে হচ্ছে ধরেন যে হচ্ছে ওই ড্রেনেজ, সুয়ারেজ, এই টাইপের জিনিসগুলো পাবলিক রাইট না? জি স্যার, এগুলো তো পাবলিক রাইটস। পাবলিক রাইটস অথবা কাস্টম, ওই যে বলেছিলাম যে হচ্ছে একটা পদে স্বাভাবিকভাবে একটা কাস্টম ফলো করে কি করা হয় যে একই পরিবারের সবচেয়ে বড় সদস্য বা তার পুত্র বা তার পুত্র এইভাবে কাস্টম ওয়াইজ চলে আসতেছে। তো এই ধরনের কোনো বিবৃতিও এই ধারায় প্রাসঙ্গিক হবে। তাহলে পাবলিক রাইট অর কাস্টম। তারপরে 5 বলতেছে কি, এক্সিস্টেন্স অফ রিলেশনশিপ, এক্সিস্টেন্স অফ রিলেশনশিপ। তারা স্বামী স্ত্রী, সমাজ এটা তাদের জানে, তাহলে সমাজের কোনো ব্যক্তি যদি তাদেরকে স্বামী স্ত্রী হিসেবে ট্রিট করে তাহলে সেই ঘটনাও প্রাসঙ্গিক। বুঝতে পারছি? বা তারা পিতা পুত্র, বা তারা হাজবেন্ড ওয়াইফ, বা তারা হচ্ছে মানে তাদের ভিতরে একটা রিলেশন আছে, সেটা লিগ্যাল রিলেশন অবশ্যই, এইরকম কোনো বিবৃতিও প্রাসঙ্গিক হবে। তারপরে 6 বলতেছে যদি উইল এবং ডিড রিলেটেড হয় ফ্যামিলি অ্যাফেয়ার্স এর, যেরকম কি ফ্যামিলি অ্যাফেয়ার্স অনেক সময় কি করা হয়, ফ্যামিলি ট্রি তৈরি করা হয়, তাই না? অমুকের ছেলে অমুক, অমুকের এতজন ছেলে ছিল, যেটা আমরা কেউ যে অরিশন সনদ হিসেবে দেখি, ইয়াস হিসেবে দেখি, অথবা উইল দেখি যে আমার মৃত্যুর পরে আমার পুত্র বা আমার পৌত্র এই জিনিসটা পাবে, মানে একটা ফ্যামিলির ভেতরে কিন্তু জিনিসগুলো ঘটে থাকে। এইরকম কোনো বিবৃতিও প্রাসঙ্গিক হবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 7 কি বলছে, 7 বলছে 13 ধারা অনুযায়ী যেগুলো প্রাসঙ্গিক। 13 ধারা কি ছিল, একটু পেজ উল্টান। 13 ধারাতে কি ছিল স্যার? ওই যে অধিকার এবং প্রথা, অধিকার এবং প্রথা রিলেটেড কোনো কিছু যদি থাকে তাহলে সেটাও প্রাসঙ্গিক হবে। এই ক্ষেত্রে আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে হচ্ছে মানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইখানে তো একবার রাইট অ্যান্ড কাস্টম বলছে, কিন্তু ওখানে দেখেন, ওখানে খেয়াল করবেন যে পাবলিক রাইট অ্যান্ড কাস্টম এর কথা বলা আছে, আর এইখানে শুধু রাইট অ্যান্ড কাস্টম। এগুলোকে ডিফারেন্সিয়েট করার আসলে তেমন কিছু নাই, মানে এইখানে 8টা গ্রাউন্ড আমাকে মিলাইতে হবে, এটা হচ্ছে কথা, এবং এইভাবেই দেওয়া আছে। এটা নিয়ে আসলে বায়াসনেস বা বায়াসড হবার কিছু নাই। আচ্ছা, তারপরে যেটা বলছে 8 নম্বরে, যেখানে ধরেন একটা কমন অপিনিয়ন সাধারণত কি, ধরেন অপিনিয়ন আপনি পার্সোনাল অপিনিয়ন বলতে পারেন, আবার সম্মিলিত একটা অভিমত আছে, তাই না? ধরেন আমি একটা সাদা জিনিসকে আমি চোখে দেখছি সাদা, ওকে, আমি যদি কালার ব্লাইন্ড না হই তাহলে আমি যদি সাদা বলি আর 10 জন মানুষও কিন্তু সাদাই বলবে। এইরকম কোন ব্যাপার যেটা পাবলিকলি অপিনিয়ন দেওয়া হয় যে এই ব্যক্তিটা এমন ছিল, আপনি জানেন না কিন্তু যে কে বলছে, কোনো স্পেসিফিক গ্রাউন্ড আছে কিনা আপনি কিন্তু জানেন না, কিন্তু স্বাভাবিকভাবে এটা সবাই বলে থাকে, আপনি কাকে এনে হাজির করবেন? আপনার কিন্তু আনার সুযোগ নাই, কারণ 32 ধারা বলছে এমন ব্যক্তি বা এমন ব্যক্তিবর্গ যাকে কম্বাইন্ডলি হোক আর পার্সোনালি হোক আনা যায় না। এখন একটা সমাজের সবাই জানে যে এই লোকটা ভালো চরিত্রের, স্পেসিফিক্যালি কাউকে আনা সম্ভব হচ্ছে না। আবার এই লোকটা বা এই ব্যক্তিটা খারাপ চরিত্রের, এটা সমাজ জানে বা সমাজের প্রত্যেকটা মানুষ জানে, তাকে কিন্তু স্পেসিফিক্যালি এনে বলা যাচ্ছে না যে ভাই তুমি কেন বলতেছো যে এরকম। সে বলবে যে কি আমি ওর থেকে শুনছি, আমি তার থেকে শুনছি, মানে কমনলি যেটা মানুষের অপিনিয়ন, মানে কম্বাইন্ড অপিনিয়ন, এইরকম কোনো ব্যাপার থাকলেও সেটা 32 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হবে। আমরা একটু গ্রাউন্ডগুলো রিভাইজ দেব কি, মানে আমরা হচ্ছে মানে গ্রাউন্ড প্লাস হচ্ছে এই যে ম্যাটার, এগুলো একটু রিভাইজ করি, কারণ এটা নিয়ে কোশ্চিন আসে। অনেক সময় কোশ্চিন আসে এরকম যে ডাইং ডিক্লারেশন সরাসরি কোশ্চিন, 32 ধারায় কোন কোন ব্যাপার প্রাসঙ্গিক এরকমও কোশ্চিন, 32 ধারায় কার কার সাক্ষ্য গ্রহণ করা যায় এটাও কোশ্চিন। তাহলে আমরা একটু ওভারঅল রিভাইজ করি।
এইখানে 8টা যে গ্রাউন্ড বলা আছে বা 8টা যে ম্যাটার বলা আছে, এই পরে সুযোগ দিই অন্য কেউ। স্যার এখানে হ্যাঁ। 32 ধারায় স্যার গ্রাউন্ড আছে স্যার 4টে স্যার। হ্যাঁ, যেমন কি কি গ্রাউন্ড? ব্যক্তি, মৃত্যু ব্যক্তি, অক্ষম ব্যক্তি আর নিখোঁজ ব্যক্তি যাকে হাজির করা ব্যয় ও সময় সাপেক্ষ স্যার। এই 4 Right. শ্রেণীর ব্যক্তি 8টি বিষয়ের উপর বক্তব্য দিবেন, সেই আচ্ছা। বিষয়ে প্রাসঙ্গিক হবে স্যার। আচ্ছা, শুধু কি বক্তব্যই দেবে নাকি লিখিতও দিতে পারে? লিখিতও দিতে পারে স্যার। এখানে বলা আছে, এখানে প্রথম লাইনটা খেয়াল করবেন, স্টেটমেন্ট অর রিটেন অর ভার্বাল। স্টেটমেন্ট, রিটেন অর ভার্বাল, অর্থাৎ মৌখিক দিক আর লিখিত দিক দুটাই প্রাসঙ্গিক কিন্তু। আচ্ছা, এখন একটু আমাকে কেউ হেল্প করেন যে হচ্ছে এই 8টা গ্রাউন্ড কি কি, মানে 8টা ফ্যাক্ট কি কি, 8টা ম্যাটার কি কি? স্যার জি। নাম্বার 1 হচ্ছে যখন এটি মৃত্যুর কারণের সাথে সংশ্লিষ্ট, রাইট। আর হচ্ছে কার্যক্রম পরিচালনার সময় প্রদত্ত, এবং 3 নম্বর হচ্ছে স্বার্থবিরোধী বিবৃতি প্রদানকারী। 4 নম্বর হচ্ছে সর্বসাধারণ অধিকার স্বার্থ সংশোধিত মতামতের আর 5 নম্বর হচ্ছে অস্তিত্ব সম্পর্কিত বিবৃতি। আর কিসের অস্তিত্ব? কিসের অস্তিত্ব? এখানে স্যার সম্পর্কের অস্তিত্ব স্যার। সম্পর্কে অস্তিত্ব, আচ্ছা। আর হচ্ছে শরীর বা উইলের লিপিবদ্ধ করিবার পক্ষের যে একটা বিবৃতি। উল্লেখিত সম্পর্কে বিবৃতি যে বা বিচার্য বিষয় প্রাসঙ্গিক কোন অভিব্যক্তি স্যার। অভিব্যক্তি, রাইট। খুব সুন্দর একটা কথা বলেছেন, অভিব্যক্তি। অভিব্যক্তি, আচ্ছা। তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো জেনে রাখলাম। এখন আমরা 33 ধারাতে আগাই। গোলাম কিবরিয়া ভাই কি আরেকবার এটা কি বলবেন, সাম আপ করবেন? স্যার বলি স্যার যে এই 32 ধারার গ্রাউন্ড হচ্ছে 4টা আর ম্যাটার হচ্ছে 8টা। 4টা তো ওই রশন উপর বলে ফেললো। 8টা হচ্ছে যে প্রথমে যদি আমরা বাংলাতেও কোড ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি, ইংলিশেও পারি। স্যার যেভাবে বললেন যে কজ অফ ডেথ প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে যে মানে কজ অফ মানে এক্সিস্টিং কোর্স অফ বিজনেস, যেটা কোর্স অফ বিজনেস। আর তৃতীয় নাম্বার হচ্ছে যে মানে যে বিবৃতি দিবে সেটা তার বিপক্ষে যাবে, অর্থাৎ এগেইনস্ট হিজ ওন ইন্টারেস্ট যেটা যাবে। ইন্টারেস্ট, পাবলিক রাইট এবং কাস্টম নিয়ে যদি কোনো বিবৃতি দেয় সেটা। আর এক্সিস্টেন্স অফ রিলেশনশিপ, যেটা সম্পর্কের অস্তিত্ব, যেটা ইয়া ভাই বললো। আর 4 নম্বর হচ্ছে যে ফ্যামিলি অ্যাফেয়ার্সে যখন কোনো ডিড হয় বা উইল হয়, সেই জিনিসগুলোতেও হচ্ছে যে প্রাসঙ্গিক হবে তার বক্তব্যটা। আরেকটা হচ্ছে যে রাইট এন্ড কাস্টম। স্যার এটা বললেন যে রাইট অফ কাস্টম মানে যে কোনো রাইট অফ কাস্টম। 13 ধারায় যেটা বলা আছে। জি স্যার। আরেকটা হচ্ছে যে শেষে যে ইয়া ভাই বললো যে বিবৃতিটা হচ্ছে যে অধিক কয়েকজন লোকের অভিব্যক্তি, যেটা বা মানে একটা সামষ্টিক অভিব্যক্তি যদি কোনো ম্যাটারে থাকে সেটাও প্রাসঙ্গিক হবে, তাই না? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, 32 ধারা একটু কোশ্চিন আসে, এই কারণে আমরা একটু ডিটেলস বা আপনাদের থেকে শুনবার চেষ্টা করলাম এবং আমিও বলার চেষ্টা করলাম। ওকে, এখন আমরা একটু 33-এ যাই। 33-এ কি বলছে? 33-এর ইয়াটা বলেন কেউ। বলছে relevancy of certain evidence for proving in subsequent proceeding the truth of fact therein stat, যেটা হচ্ছে কোন সাক্ষ্যপত্র বিবৃতি সত্যতা পরবর্তী মামলার প্রমাণের ওই নির্দিষ্ট উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা পাবো। আচ্ছা, আমরা এটা একটু জটিল মনে হচ্ছে, তাই না? একটু জটিল মনে হচ্ছে। আচ্ছা, আমরা এটাকে একটু সহজভাবে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে পূর্ববর্তী মামলায় বা ঘটনায় বা মামলার পূর্ববর্তী স্টেজে আপনি কিছু বলে গেছেন, ঠিক আছে? আপনি ধরেন যে আমরা একটু যে কোনো একটা মামলা কল্পনা করি, একটা কি চেক ডিজনারের মামলা বলবো, একটা চেক ডিজনারের মামলা। আচ্ছা, একটা চেক ডিজনারের মামলাতে সাক্ষীরা আসছে, সাক্ষীরা এসে কিছু বিষয় বলে গেছে যে চেকের ডেট ছিল, ওইটা চেকের ইয়ে ছিল,
অ্যামাউন্ট ছিল এটা, চেক ছিল এর নামে, চেকের ম্যাচুরিটি ডেট এত, আচ্ছা বলে গেল কিছু জিনিস, তাকে পরবর্তীতে আর পাওয়া যাচ্ছে না। এইখানেও কিছু গ্রাউন্ড আছে আমি বলবো, পরবর্তীতে আর পাওয়া যাচ্ছে না, জেনারেল সেন্স ধরেন, তাহলে তার এই পূর্বে বলা বিবৃতি পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ায় অথবা অন্য কোনো বিচার প্রক্রিয়াতে, কথাটা মনে রাখবেন, ওই বিচার প্রক্রিয়াতে অথবা অন্য কোনো বিচার প্রক্রিয়াতে প্রাসঙ্গিক হবে। তাহলে এখানে কয় ধরনের প্রসিডিং বলা আছে বলেন তো? স্যার এটা তো গ্রাউন্ড কয় ধরনের প্রসিডিং? চারটা ছিল ওইখানে, 5টা, আর 32 আমরা কত ডিপে এখনো যাইনি, একটু কত ডিপে এখনো যাইনি। জি এটা বুঝি নাই আরেকবার একটু বলছিলাম যে দুইটা প্রসিডিং, একটা কি এক্সিস্টিং প্রসিডিং, একটা মামলা এবং পরবর্তীতে যদি কোনো মামলার পরবর্তীতে কোনো মামলা, রাইট। তাহলে দুইটা প্রসিডিং এ একটা বিবৃতি প্রযোজ্য হতে পারে বা প্রয়োগ করা যেতে পারে, সেটা গ্রাউন্ড আছে। কোন কোন গ্রাউন্ড? এখানে গ্রাউন্ড হচ্ছে 5টা। আপু যেটা বলতে চেষ্টা করছিলেন সেটা হচ্ছে, প্রথমে সে মারা গেছে, ডেথ। 2 ক্যানট বি ফাউন্ড। 3 ইনক্যাপেবল। 4 তাকে আনা সময় সাপেক্ষ বা অর্থ খরচ সাপেক্ষ। 5 তাকে অ্যাডভার্স পার্টি অর্থাৎ বিরোধী পক্ষ আটকায় রাখছে। সহজ এবং সরল বাংলায় বোঝেন। 32-এর 4টা গ্রাউন্ড প্লাস ওই পার্টিকে যদি কেউ আটকায় রাখে বা আসতে দেবে না, এরকম কোনো ব্যাপার থাকে, তাহলে 33 ধারাতে তার সাক্ষ্য প্রাসঙ্গিক হবে। কোন সাক্ষ্য? যেটা সে মানে কোন পূর্ববর্তী মামলাতে বা বর্তমান মামলার পূর্ববর্তী কোন স্টেজে বলে গেছে। কথা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। গ্রাউন্ড কয়টা স্যার? গ্রাউন্ড বললেন 5টা। 5টা গ্রাউন্ড। প্রসিডিং কয়টা? 2টা। প্রসিডিং 2টা। আচ্ছা, এখন গ্রাউন্ড 5টা একটু কেউ বলেন। স্যার গ্রাউন্ড 5টা হলো যখন সেই মৃত হয় আর কি, বা সন্তান পাওয়া না যায়, তারপরে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়, ইনক্যাপেবল, তার প্রতিপক্ষ আটকে রাখে। আর 5 নম্বর হচ্ছে যুক্তিসঙ্গত কারণে যে ব্যক্তিকে হাজির করানোর সময়ও সাপেক্ষ বা সময়ও অর্থব্যয় সাপেক্ষ। আচ্ছা, তাহলে আমরা সহজ ভাষায় কি বলতে পারি? 32+1, এই একটা হচ্ছে কি অপর পার্টি যদি আটকায় রাখে, তাই না? সহজ না? জি স্যার। 32-এর 4টা গ্রাউন্ডই কিন্তু আছে এখানে, কিন্তু অতিরিক্ত একটা যোগ হয়েছে যদি পার্টি আটকায় রাখে। আর 2টা প্রসিডিং, একটা হচ্ছে বর্তমান চলমান প্রসিডিং এর, ধরেন আপনি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে একটা কথা বলে গেছেন, তারপরে ওই যে সাক্ষীর রিকল দেয় না, রিকল পিটিশন দেয়, তো রিকলে দেখা গেল তাকে আর পাওয়া গেল না, তাহলে তার পূর্ববর্তী দেওয়া বক্তব্য কিন্তু তখন প্রাসঙ্গিক হবে। আচ্ছা, তারপরে আবার ধরলাম যে একটা মামলা শেষ, ধরেন একই ব্যক্তির নামে অনেকগুলো অর্থ ঋণের মামলা হয় না, একই ব্যাংক করে বা একই ব্যক্তি করে, এই রকম একটা মামলাতে সে বলছে যে আমাকে সে 5টা চেক দিয়েছিল, সেই চেকের একটা চেক এরকম ছিল, এই চেকের ব্যাপার ছিল এই যে 5টা চেকের যে কথা বললো সে, পরবর্তীতে অন্য একটা চেকের মামলাতে তাকে আর পাওয়া যাচ্ছে না, সে আর হাজির হচ্ছে না, তাহলে তার এই বিবৃতিগুলো ওই পরবর্তী চেকের মামলাতে প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে। আমি কি উদাহরণ দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, এখন কি প্রথমে যখন আপনারা টাইটেলটা পড়লেন তখন যেমন মনে হচ্ছিল, এখন কি তেমন মনে হচ্ছে? অতটা কঠিন মনে হচ্ছে কি? না স্যার, অনেক মনে হচ্ছে স্যার। স্যার এই ধারাটা আমার খুব মাথা গুলাইছিল স্যার। এখন কি ভাইয়া ক্লিয়ার? এখন আর তো মাথা গোলানোর সুযোগ নাই, তাই না? আচ্ছা, তাহলে গ্রাউন্ড 5টা, 32+1। আচ্ছা, 2 প্রসিডিং 2টা, একটা বর্তমান চলমান প্রসিডিং বা পরবর্তী কোনো প্রসিডিং। আচ্ছা, এখন এখানে আবার কিছু শর্ত আছে। 32 ধারাতে বলছিল কি, কিছু ম্যাটার বলতেছিল যে এই ম্যাটারে হতে হবে। 33 ধারাতে কিন্তু ওইরকম কোনো ম্যাটার বলে নাই। 33 ধারা বলতেছে যে কোনো ম্যাটারে।
ম্যাটার যে কোনোটা, কিন্তু কিছু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশন কয়টা? কন্ডিশন এখানে একটু খেয়াল করলে দেখবেন, এখানে কন্ডিশন হচ্ছে, আমি একটু বের করি টেক্সটটা। কন্ডিশন হচ্ছে 3টা। কন্ডিশন কয়টা? 3টা। কয়টা কন্ডিশন? কন্ডিশন 3টা স্যার। প্রথম কন্ডিশন, সেম পার্টির ভেতরে মামলাগুলো বা মামলাটা হতে হবে। যদি এক্সিস্টিং প্রসিডিং হয় তাহলে তো সেম পার্টি তো আর নিঃসন্দেহে, তাই না? এক্সিস্টিং মানে মামলার তো পার্টি তো আর চেঞ্জ হয় না, হয় কি এক্সিস্টিং মামলাতে? না স্যার। না আচ্ছা, কি হয়? যেটা হয় সেটা হচ্ছে পক্ষভুক্ত হয়, কিন্তু কিন্তু মামলার তারা কিন্তু কোনো না কোনো ভাবে রিলেটেড, কানেক্টেড। যেরকম বাবা মারা গেলে সন্তানাদিদের হচ্ছে পক্ষভুক্তি বা কাইমোকাম যেটা আমরা বলি, কাইমোকাম করতে হয়, তাই না? জি স্যার, রাইট। আচ্ছা, কাইমোকামের মেয়াদ কত বলেন তো? কাইমুকার 90 দিন স্যার। 90 দিন, রাইট। আপনারা তো খুবই এক্সপার্ট লোক। এই জিনিসটা না না না, আমি ট্রুলি বলছি, এই জিনিসটা আমি কোর্টের বারান্দায় গিয়ে শিখছি। আমি কিন্তু সিপিসি পড়ে শিখি নাই, এটা কিন্তু কোর্টের বারান্দায় গিয়ে শেখা। আমার মনে পড়ে, আমি একটু ছোট্ট একটা গল্প বলি। আমার সিনিয়র সেদিন আসে নাই বলতে আপনারা তো জানেন, আপনাদের সাথে ফ্র্যাঙ্কলি একটু গল্পও করি, যে একটা হচ্ছে সেম পার্টি হইতে হবে, পার্টি সেম হতে হবে, অথবা তাদের কি হতে হবে? রিপ্রেজেন্টেটিভ হতে হবে, লিগাল রিপ্রেজেন্টেটিভ। এখন বাবার জায়গায় ওই যে ছেলে, লিগাল রিপ্রেজেন্টেটিভ। লিগাল রিপ্রেজেন্টেটিভ বোঝেন তো, তাই না? স্যার ওই যে তামাদি আইনের 21 ধারা অনুযায়ী যে যেগুলো আছে স্যার, ম্যানেজার, তারপরে হচ্ছে যে স্যার কি একটু ক্লিয়ার করে বললে ভালো হয় স্যার। লিগাল রিপ্রেজেন্টেটিভ হচ্ছে তারা যারা হচ্ছে, হ্যাঁ বৈধ প্রতিনিধি, এটা সহজ সরল বাংলা হয়ে গেল। যাই হোক, যারা তার অবর্তমানে তার সম্পদ বা পদের অধিকারী। আমি কি কথা বোঝাতে পারছি? মানে স্যার উত্তরসূরিরা। উত্তরসূরি, রাইট রাইট, উত্তরসূরি। তার অবর্তমানে পদ বা পদের অধিকারী, পদ বা সম্পদের অধিকারী, এরা হচ্ছে লিগাল রিপ্রেজেন্টেটিভ। তাহলে পার্টি সেম হতে হবে অথবা লিগাল রিপ্রেজেন্টেটিভদের মধ্যে হতে হবে। যেমন এর ছেলে ওর ছেলে, সমস্যা নাই, ওকে চলবে। এ আর ওর ছেলে চলবে, এর ছেলে আর ও চলবে। কিন্তু এক্স ওয়াই ছিল, কিন্তু হঠাৎ করে জেড এসে গেছে, সেখানে কিন্তু এই যে পূর্ববর্তী বিবৃতি প্রাসঙ্গিক হবে না। তাহলে প্রথম কি কন্ডিশন? সেম পার্টি অথবা লিগাল রিপ্রেজেন্টেটিভ হতে হবে, মানে লিগাল রিপ্রেজেন্টেটিভদের মধ্যে হতে হবে। কন্ডিশন কি বোঝা গেছে এটা, নাকি বোঝা যায়নি? জি স্যার। আপনারা দুইটা প্রসিডিং চিন্তা করেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রসিডিং ধরেন হচ্ছে ওই চেকের মামলা 1, আর দ্বিতীয় প্রসিডিং চেকের মামলা 2। চেকের মামলা 1 এ পক্ষ ছিল কে? এক্স আর ওয়াই। চেকের মামলা 2 এ পক্ষ কে? এক্স আর ওয়াই। তাহলে কন্ডিশন কি ফুলফিল হয়েছে? জি স্যার, কন্ডিশন তো ফুলফিল, কারণ সেম পার্টি। আবার ধরেন চেকের মামলা 1 এ পক্ষ ছিল এক্স আর ওয়াই, চেকের মামলা 2 এ এক্স এবং জেড, যেখানে জেড হচ্ছে ওয়াই এর ছেলে, চলবে? চলবে স্যার। চলবে, ওকে। তারপরে 2 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে কি? 2 নম্বর কন্ডিশন হচ্ছে যেখানে ক্রস এক্সামিনেশন করা হয়েছে, অর্থাৎ কি জেরা করা হয়েছে, যে সকল জায়গায় জেরা করা হয়েছে সেই সকল জায়গার বিবৃতি প্রাসঙ্গিক হবে। ধরেন যে আপনি ওই এক্সামিনেশন হয়েছে, কেবল এক্সামিনেশনে কিছু কথা বলেছে, কিন্তু ক্রস এক্সামিনেশন হয় নাই, সেটা পরবর্তী স্টেজে কি আপনি বলতে পারবেন? সেটা সাক্ষ্য হিসেবে নিতে পারবেন? তাহলে তো নেওয়া যাচ্ছে না স্যার। নেওয়া যাচ্ছে না, কারণ ক্রস এক্সামিনেশন সম্পন্ন হতে হবে। সাক্ষ্য বা সাক্ষী গ্রহণ বা সাক্ষ্য গ্রহণ কখন কমপ্লিট বলা হয় বলতে পারেন? স্যার ওই যে সাক্ষ্য গ্রহণের তো স্যার
চারটা স্তর থাকে স্যার। একটা হচ্ছে যে এক্সামিনেশন ইন চিফ, তারপরে ক্রস এক্সামিনেশন, তারপরে রি এক্সামিনেশন, এর মাধ্যমে একটা কমপ্লিট প্যাকেজ হয় আমার মনে হয়। কিন্তু জেরা হইলে মনে হয় কমপ্লিট হয়ে যায় স্যার। জেরা আচ্ছা। হওয়ার স্বাভাবিক সেন্সে মানে আপনি যেটা বললেন যে হচ্ছে এক্সামিনেশন চিফ, ক্রস এক্সামিনেশন আর রি এক্সামিনেশন সব ক্ষেত্রে প্রযোজ্য না, কিছু ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? সব ক্ষেত্রে কি রি এক্সামিনেশন হয়? না স্যার, যদি যেখানে ক্লিয়ার করবার প্রয়োজন হয়, যেখানে জেরার পরেও কিছু ব্যাপার ক্লিয়ার করবার প্রয়োজন হয়, সেখানে রি এক্সামিনেশন হয়। আচ্ছা, তাহলে এক্সামিনেশন ইন চিফ এন্ড ক্রস এক্সামিনেশন হলে আমরা সেটাকে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া কমপ্লিট হয়েছে বলে ধরে নিই। তো এইরকম একটা কমপ্লিট প্যাকেজ যখন থাকে তখনই আমরা সেটা পরবর্তী প্রসিডিং এ অথবা ওই প্রসিডিং এর পরবর্তী স্টেজে ব্যবহার করতে পারি। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, 3 নাম্বার বলতেছে যে এই দুইটা মামলার বা একটা মামলার মানে এইখানে দুইটা মামলা চিন্তা করেন, যে এখানে বলতেছে কি that the question of issue were substantially the same in fact in the first as in the second proceeding, অর্থাৎ মামলা 1 এবং মামলা 2 এ ফ্যাক্টটা সেম হতে হবে বা ইস্যুটা সেম হতে হবে। এইরকম একটা মামলা কেবলমাত্র এই 33 ধারার আওতায় পড়বে। কন্ডিশন 3টা কি ক্লিয়ার? 3 নাম্বারটা নিয়ে কি কোনো কোশ্চেন আছে? না স্যার, যেটা বললেন স্যার যে প্রথম মামলা অর্থাৎ পূর্বের মামলার বর্তমান মামলার ইস্যুটা যেন সেম হয়, সেম হলেই সেটা প্রাথমিক হবে। আচ্ছা, এখন প্রশ্ন একটু আসা উচিত ছিল বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে আপনারা রেস জুডিকেটা পড়ছেন না? জি স্যার, আমার মনে আসছিল যে ডাবল জিওপার্ডি পড়ছেন না? রেস জুডিকেটা এবং ডাবল জিওপার্ডি পড়ছেন তো, জি তাই না? স্যার। তাহলে কি এটা কাছাকাছি হয়ে গেল না যে একই ঘটনা নিয়ে দ্বিতীয় মামলা? পিসি 10-11 স্যার। হ্যাঁ, 10-11 রাইট। একই মামলা হয়ে গেল না, মানে একই রকম হয়ে গেল না? জি জি স্যার, স্যার। মামলা এখানে একটা হিডেন কন্ডিশন আছে, সেটা হচ্ছে ধরেন এটাকে আপনাকে বুঝে নিতে হবে যে আইন আসলে কখনোই কন্ট্রোভার্সি কথা বলে না, একটা আরেকটার সাথে কানেক্ট করে নিতে হবে। আচ্ছা, রেস জুডিকেটার ভাষ্য কি? রেস জুডিকেটার ভাষ্য হচ্ছে একটা ডিসাইডেড ম্যাটারে অন্য কোনো মামলা চলবে না, প্লেন অ্যান্ড সিম্পল, তাই না? জি স্যার। কিন্তু ধরেন ওই যে ডিসাইডেড হওয়ার আগেই ওই মামলাটার প্রসিডিংটা কি হয়েছে, খারিজ হয়ে গেছে, তাহলে কি দ্বিতীয় মামলা আপনি করবেন না? যাবে স্যার, করা যাবে। করা যাবে, নতুন মামলা করা যাবে। এই থার্ড কন্ডিশনটা সেই ক্ষেত্রে প্রযোজ্য। ও আচ্ছা আচ্ছা। আমি বোঝাতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে কি ডাবল জিওপার্ডি আর রেস জুডিকেটা কি এটা দ্বারা ভায়োলেশন হচ্ছে? না স্যার, কি মনে হয়? ভায়োলেশন হচ্ছে না, কারণ দ্বিতীয় মামলা আমাকে সেম ম্যাটার নিয়ে তখনই করার প্রয়োজন হতে পারে যখন প্রথম মামলাটা ভিশিয়েটেড হয়ে যায় অথবা মানে খারিজ হয়ে যায় অথবা হচ্ছে হয়ে যায়, কি বলে, রদ হয়ে যায় বা রহিত হয়ে যায়, তাই না? আচ্ছা, এখন এই 33 ধারাটাকে 3 জন ব্যক্তি আমাকে এই জিনিসগুলো বলবেন ভেঙে ভেঙে যে কি অ্যাকচুয়ালি বলার চেষ্টা করা হয়েছে। শুরু করেন। স্যার, হ্যাঁ, এখানে বলছে যে আমরা হচ্ছে এক মামলার প্রদত্ত বিবৃতি পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হবে জি, যদি হচ্ছে উক্ত ব্যক্তি মৃত হয়, হুম, খুঁজে পাওয়া না যায়, সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে যায় এবং প্রতিপক্ষ যদি আটকিয়ে রাখে, কোনো পক্ষ যদি তাকে আটকায় রাখে এবং হচ্ছে যে যুক্তিসঙ্গত কারণে যে ব্যক্তিকে হাজির করানোর সময় বা অর্থ ব্যয় সাপেক্ষ। আবার এখানে বলা হচ্ছে যে উল্লেখিত ব্যক্তিদের দেওয়া সাক্ষ্য প্রাসঙ্গিক হবে যদি তারা 4টি শর্ত পূরণ করে। এখানে বলছে যে সাক্ষ্যটি কোনো বিচারে বা আইনগত ক্ষমতা সম্পন্ন ব্যক্তির কাছে যদি প্রদান করা হয়ে থাকে, আর পরবর্তী মামলাটা যদি একই পক্ষ বা প্রতিনিধির মধ্যে হতে হবে, আর পূর্বে সাক্ষ্য দেওয়া সাক্ষীকে বিরোধী পক্ষের জেরা করার সুযোগ থাকতে হবে, উভয় মামলার বিচার্য বিষয় একই হতে হবে। আচ্ছা,
এখানে আমি মনে হয় একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, আপু যেটা ইয়ে করলেন, সেটা হচ্ছে জুডিশিয়াল অথরিটির সামনে স্বাক্ষরটা দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, তাই না? তাহলে কন্ডিশন 4টা। গ্রাউন্ড কয়টা? গ্রাউন্ড স্যার 5টা। গ্রাউন্ড 5টা। কন্ডিশন কয়টা? 4টা স্যার, 2টা স্যার। কন্ডিশন 4টা। স্যার হ্যাঁ? কন্ডিশন তাহলে 4টা হচ্ছে স্যার। হ্যাঁ, কন্ডিশন 4টা হচ্ছে। 4টা কন্ডিশন। 1, জুডিশিয়াল অথরিটির সামনে দিতে হবে। 2, সেম পার্টির মধ্যে হতে হবে। 3 কি? 3 হচ্ছে ক্রস এক্সামিনেশন পর্যন্ত হইতে হবে। ক্রস এক্সামিনেশন সম্পন্ন হতে হবে। 4, 4 সেম হচ্ছে ফ্যাক্ট একই থাকবে, ফ্যাক্টর। ফ্যাক্টটা সেম হবে, তাই না? জি স্যার। তাহলে 5টা গ্রাউন্ড, 4টা কন্ডিশনে কোনো ব্যক্তি যদি 33 ধারাতে আসে, তাহলে তার পূর্ববর্তী দেওয়া সাক্ষ্য বা বিবৃতি পরবর্তী মামলায় বা ওই মামলার পরবর্তী পর্যায়ে প্রাসঙ্গিক হবে। কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এখন আমরা কিছু ছোট ম্যাটার দেখবো এবং দ্রুত যাব। এগুলো আসলে লেস ইম্পর্টেন্ট, কিন্তু আমরা পড়ে যাব, আমরা কোনোটাই বাদ দেব না। 34, সেকশন 34-এ যেটা বলতেছে, কোন বুকস অফ অ্যাকাউন্ট অর্থাৎ হিসাবের বইয়ে, হিসাবপত্র লেখা থাকে এরকম কোন বইয়ে যদি কোনো এন্ট্রি থাকে, যদি কোনো হিসাব লেখা থাকে, এবং সেটা যদি ওই স্বাভাবিক প্রক্রিয়া, যেরকম ধরেন যে ধরেন ওই যে কিছু আগের ফর্মুলা ছিল না এরকম যে কোনো ব্যক্তি তার অফিসে গিয়ে হাজিরা খাতায় সাইন করে না? জি করে স্যার, এখনো তো কিছু জায়গায়, এখন অনেক জায়গাতেই আছে হাজিরা খাতায় সাইন করে। ধরেন ওইখানে হাজিরা খাতার যে আপনি ধরেন যে ওইখানে যে তোমার আজকে ডেইলি খরচ কত সেটার হিসাব তুমি রাখো, ঠিক আছে? প্রত্যেকদিন আপনি আপনার ডেইলি খরচের হিসাবটা রাখেন, যে আজকে 100 টাকা এই পারপাস, কালকে 200 টাকা এই পারপাস, এরকম ভাবে আপনি লিখে রাখেন। আচ্ছা, এইরকম কোন এন্ট্রি প্রাসঙ্গিক হতে পারে যেটা আপনি ডেইলি বেসিসে রাখেন। ব্যাপারটা এরকম না যে আপনি 5 দিন রাখেন নাই, 6 নম্বর দিনে রাখতেছেন, এরকম হওয়া যাবে না। রেগুলার এন্ট্রি ইন অ্যাকাউন্ট বুক, মনে রাখবেন, রেগুলার এন্ট্রি ইন অ্যাকাউন্ট বুক ইজ রিলেভেন্ট। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই রেগুলার এন্ট্রি, ধরেন যে আপনি বলছেন যে ওই দিনে ধরেন আপনি রেগুলারলি রাখেন, ওই দিনে আপনার 700 টাকা খরচ হয়েছে, এটাই কি কনক্লুসিভ প্রুফ? না, শুধুমাত্র এই এন্ট্রি কনক্লুসিভ প্রুফ বা ফাইনাল এভিডেন্স নয়, এটার সাথে আনুষঙ্গিক কিছু ব্যাপার থাকতে হবে। যেরকম আপনি বলতেছেন 700 টাকা খরচ, তাহলে আপনার 700 টাকার ভাউচার থাকতে হবে। আমি বোঝাতে পারছি? জি স্যার, তার এগেইনস্টে প্রমাণটা রাখতে হবে স্যার। প্রমাণটা রাখতে হবে, রাইট। কারণ ওই এন্ট্রি তো দিছেন আপনি, এখন ধরেন আমি দিছি, আমি তো ধরেন হচ্ছে কি বলবো, আমার টেন্ডেন্সি হচ্ছে কি, আমার টেন্ডেন্সি হচ্ছে একটু অর্থ তসরুপ করার টেন্ডেন্সি আছে আমার। তাহলে আমি কি 700 জায়গায় 800 লিখবো, 800 জায়গায় 1000 লিখবো, তাই না? তাহলে শুধুমাত্র ওই এন্ট্রি দিয়ে কি প্রমাণ করাটা বৈধ হবে? না, সেখানে একটা অ্যাডিশনাল ডকুমেন্ট লাগবে। সেটা কি? বিল ভাউচার হতে পারে, তাই না? যেটা থার্ড পার্টি আমাকে দিয়েছে। ঠিক আছে? জি স্যার। ওকে, তারপরে 35 বলছে এন্ট্রি ইন পাবলিক রেকর্ড মেড ইন পারফরমেন্স অফ অফিসিয়াল ডিউটি। দেখেন ওইখানে এন্ট্রিটা কে করতেছে? ওইখানে এন্ট্রিটা করতেছে যে কোনো ব্যক্তি। ওইখানে এন্ট্রিটা করছে কি? যে কোনো ব্যক্তি। এখানে কি বলছে? ডিস্টিংশনটা বুঝেন, ওটাও এন্ট্রি এটাও এন্ট্রি, কিন্তু এইখানে ওটা কিন্তু পাবলিক রেকর্ড না, এটা কিন্তু পাবলিক রেকর্ড। আর ওখানে যে কোনো ব্যক্তি রাখছে, আর এখানে কে রাখছে? এখানে রাখছে পাবলিক সার্ভেন্ট। 34 আর 35-এর বিষয়টা বুঝতে পারতেছেন? জি স্যার। 34টা কি? প্রাইভেট। এন্ট্রিটা কে রাখে? এনি পারসন। ওটা স্যার প্রাইভেট পারসন। প্রাইভেট পারসন, রাইট।
আর পজিশন এন্ট্রিটা কে রাখে? পাবলিক সার্ভেন্ট। এবং স্যার যে ইয়াটাতে রাখে সেটা কি? পাবলিক রেকর্ড। দেখেন এখানে এখন দেখেন দুইটার ওজন কত। ওইটা বলতেছে যে এটা সাফিসিয়েন্ট না, ওই যে প্রাইভেট রেকর্ড যেটা, সেটার কাছে অ্যাডিশনাল কিছু লাগে। কিন্তু পাবলিক ডকুমেন্ট, পাবলিক রেকর্ডের যে কথাটা বলতেছে, যেটা অফিসিয়াল ডিউটি হিসেবে, যেরকম আপনি ধরেন যে হচ্ছে কি করেন, জন্ম নিবন্ধন সনদ তৈরি করেন না? জি স্যার। জি শুনুন, জন্ম নিবন্ধন সনদ এটা কি পাবলিক ডকুমেন্ট না প্রাইভেট ডকুমেন্ট? এটা স্যার প্রাইভেট ডকুমেন্ট। হ্যাঁ, পাবলিক স্যার। এটা পাবলিক ডকুমেন্ট। সরকারের কোনো খাতায় যদি এন্ট্রি থাকে তাহলেই বুঝবেন ওটা পাবলিক ডকুমেন্ট, বা সরকারের কোনো অথরিটি যদি আপনাকে সেটা প্রোভাইড করে তাহলে বুঝবেন ওটা প্রাইভেট ডকুমেন্ট, পাবলিক ডকুমেন্ট। আমি বোঝাতে পারছি এগুলো কিবরিয়া ভাই? জি স্যার। স্যার ওই যে হ্যাঁ। কোন দেখছিলাম টিকা কার্ড, এগুলো প্রাইভেট ডকুমেন্ট। টিকা কার্ড এখন ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে ধরেন যে আপনি সরকারি যে যে টিকাগুলো দেয় সেটার কিন্তু একটা এন্ট্রি আছে, তাদের নিজস্ব একটা এন্ট্রি আছে, এবং আপনাকে একটা কার্ড দেয়। স্যার রেজিস্টার এটা বুকটা কিন্তু হচ্ছে আপনি- পাবলিক ডকুমেন্ট, তাই না স্যার? জি জি জি, রেজিস্টার বুকটা পাবলিক ডকুমেন্ট। জি। মানে আমাদের কাছে যে টিকা কার্ডটা থাকে বা ধরেন যে এরকম রিলেটেড হচ্ছে মূল দলিল, হ্যাঁ। বিক্রয় মূল দলিল, এটা হচ্ছে প্রাইভেট ডকুমেন্ট। হ্যাঁ রাইট, খুব সুন্দর কথা বলছেন। কিন্তু মূল দলিল প্রাইভেট ডকুমেন্ট, কিন্তু সার্টিফাইড দলিল এই যে রেজিস্টার খাতাটা, অর্থাৎ দলিলের ক্ষেত্রে ভলিউম বই, যে ভলিউম বুকটা থাকে হ্যাঁ, সেটা হচ্ছে public ভলিউম বুক, document। সেটা পাবলিক ডকুমেন্ট। আর খুবই টিকা সুন্দর, কার্ডের ক্ষেত্রে খুবই যে সুন্দর, ওদের কাছে যে রেজিস্টার বুকটা থাকে সেটা হচ্ছে পাবলিক ডকুমেন্ট। খুবই সুন্দর। বলছিলেন হচ্ছে, আচ্ছা খুবই খুবই সুন্দর বলছেন ভাই। আমি খুবই প্লিজড যে এই এত সুন্দর ডিস্টিংশন বা এত সুন্দরভাবে অন্যকে হেল্প করা, এটা কিন্তু ভালো গুণ। তাহলে গোলাম কিবরিয়া ভাই আমরা ক্লিয়ার হয়েছি এটা? জি স্যার ক্লিয়ার। এইখানে দেখেন ওই যে ওয়েটটার কথা বলতেছিলাম, ওজনটা কার কত, ওইখানে বলতেছে এটা সাফিসিয়েন্ট না, কিন্তু এইখানে কিন্তু এরকম কোনো কন্ডিশন দেওয়া নাই। দেওয়া আছে? দেওয়া নাই। এইখানে বলতেছে যে ওই যে এন্ট্রিটা সেটা সাফিসিয়েন্ট হতেও পারে, মানে কিছু বলা নাই। তার মানে এটাকে আপনি যদি প্রিজাম্পশনের পর্যায়ে ফেলেন, তাহলে ওটা যদি মে প্রিজিউম হয় তাহলে এটা শ্যাল প্রিজিউম। বোঝাতে পেরেছি? জি ক্লিয়ার স্যার। তাহলে এখানে সাপোর্টিং যে ডকুমেন্ট ওগুলোর দরকার নাই। না, এখানে সাপোর্টিং ডকুমেন্টের দরকার নেই। ধরেন আপনাকে জন্ম নিবন্ধন সনদ দিয়েছে, সনদের এগেনস্ট একটা এন্ট্রি আছে না তাদের, যে অমুক শিশু অমুক তার নাম, অমুক তার পিতার নাম আছে না, তার জন্ম তারিখ এত, রেজিস্টার এটা আছে। কিন্তু রেজিস্টারে আছে। তাহলে ওই রেজিস্টারে যেটা আছে সেটার এগেনস্টে কিন্তু নতুন করে প্রমাণ দেওয়ার ইয়া নাই। হ্যাঁ, এখন আপনি প্রমাণ দিবেন কি, যদি আপনাকে ওটাকে ভুল প্রমাণ করতে হয়, আপনি কি করবেন, যে এটা আসলে ফলস ভাবে করা হয়েছে বা ফ্রডুলেন্টলি করা হয়েছে, আপনি এগুলো বলতেই পারেন, আপনি এগুলোর প্রমাণ হাজির করতেই পারেন। কিন্তু কোর্ট আপাতত ধরে নেবে কি, যেহেতু আমার অফিসার আমার রেজিস্টারে এন্ট্রি দিছে, আমি সেটাকে কি বলবো যে এটা কি ভুল? তাই বলবো? গভর্নমেন্ট তাই বলবে? আমার কথা কি বুঝতে পারছেন? স্যার আরেকবার যদি বলতেন স্যার, একটু অন্য specific। ধরেন পাবলিক অফিসার একটা পাবলিক ডকুমেন্টে কিছু একটা লিখে রেখেছে, গভর্নমেন্ট কি বলবে এটা ভুল? না স্যার। না, বলবে না। বলবে না, কারণ ওটা পাবলিক রেকর্ড এবং তার হচ্ছে এটা তার সার্ভেন্ট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই কারণে এই জিনিসটাকে শ্যাল প্রিজিউমের পর্যায়ে আপনি কিন্তু ধরতে পারেন। কিন্তু যখন আপনার হচ্ছে ওই যে বুকস অফ অ্যাকাউন্টের কথা আসে, যেটা আপনি মেইনটেইন করেন, আমি একজন সাধারণ পাবলিক মেইনটেইন করি, সেটা কিন্তু সাফিসিয়েন্ট ধরবে না। ঠিক আছে, সেটার অ্যাডিশনাল প্রুফ দরকার, এটার অ্যাডিশনাল প্রুফ দরকার নেই। আচ্ছা, তারপরে 36-এ আসি, রেলেভেন্সি অফ স্টেটমেন্ট ইন ম্যাপস, চার্টস এন্ড প্ল্যানস। এইখানে খেয়াল করবেন যে ম্যাপ, চার্ট এবং প্ল্যানে যা বলা আছে, যদি কোনো কিছু বলা থাকে তাহলে সেগুলো প্রাসঙ্গিক হবে। এখানে আসলে তেমন কিছু নাই, এখানে ম্যাপস, চার্টস এন্ড প্ল্যানস এগুলো রেলেভেন্ট। ওকে, 37 বলছে কি, রেলেভেন্সি অফ স্টেটমেন্ট
as to fact in public nature contained in certain acts and notification. খেয়াল করবেন, এইখানে বলতেছে কোনো পাবলিক নেচার সংক্রান্ত অর্থাৎ জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো অ্যাক্ট বা নোটিফিকেশন যেটা গভর্নমেন্ট জারি করে সেটাও কি হবে, রিলেভেন্ট হবে যদি কোনো ম্যাটারে হয়। যদি ম্যাটারটা কি হবে, ম্যাটারটা হবে জনস্বার্থ রিলেটেড। জনস্বার্থ রিলেটেড যে কোনো অ্যাক্টস বা নোটিফিকেশন এটা রিলেভেন্ট ফ্যাক্ট হিসেবে বিবেচ্য হবে। খেয়াল করবেন এইখানে 34 প্রাইভেট বা মে প্রিজিউম, 35 পাবলিক শ্যাল প্রিজিউম, তারপরে দেখেন 36 প্রাইভেট, এটা হচ্ছে পাবলিক, এটাও হচ্ছে শ্যাল প্রিজিউমের মর্যাদা পাবে। 37 এটা তো অবভিয়াসলি পাবলিক বা গভর্নমেন্ট করছে, এটাও শ্যাল প্রিজিউমের মর্যাদা পাবে। বুঝতে পারছেন ব্যাপারগুলো? কারণ এগুলোতে কোথাও বলা নাই যে আপনি এর বিপরীত কিছু আনবেন বা এটা সাফিসিয়েন্ট না, এরকম কিন্তু কিছু বলা নাই। ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার। ওকে, তারপরে 38 বলছে কি, 38 বলছে ল কন্টেইনড ইন ল বুক, অর্থাৎ এই যে ধরেন যে আমি যে বেয়ার অ্যাক্ট ধরে পড়াচ্ছি বা জসিম আলী স্যারের বই যে পড়াচ্ছি, এটা ধরে যে আমি বেয়ার অ্যাক্টটা দেখছি, আমার কাছে কিন্তু সরাসরি বেয়ার অ্যাক্টটা নাই আপাতত, কারণ আমি এই যে গেজেট ধরে পড়ি তো বা গেজেট ধরে স্টাডি করি, তো হার্ড কপি এই একটাই আছে আমার কাছে। তো এই যে ল কন্টেইনস ইন ল বুক এটাও প্রাসঙ্গিক হবে যদি এটা নিয়ে, যেরকম ওই যে জগবন্ধু ভাই বলতেছিলেন যে হচ্ছে সে এক জায়গায় পাইছে কি যে হচ্ছে শুধুমাত্র সিভিলের ক্ষেত্রে ওটা, ক্রিমিনালের ক্ষেত্রে এটা, তাই না? কিন্তু আমি রেফার করলাম কি, আমি আরেকটা ল কন্টেইন ইন ল বুক, আমি কিন্তু আরেকটা জিনিস রেফার করলাম যে ভাই দেখেন ওটা আপনি বলছেন ঠিক আছে, আমি আরেকটা জায়গা থেকে দেখাই, ঠিক আছে, কথা বোঝা গেছে? এটাও কিন্তু প্রাসঙ্গিক। ধরেন এটাই কোশ্চেন যে হচ্ছে কোর্টের কাছে হলো যে একটা সিভিল মামলাতে বা একটা ক্রিমিনাল মামলাতে আমি অ্যাডমিশন দিতে গেছি, কোর্ট জগবন্ধু ভাই বলতেছে যে না না এটা তো প্রাসঙ্গিক হবে না, আমি বলতেছি না না এটা প্রাসঙ্গিক, তবে ল কন্টেইনস ইন ল বুক এটাকে আমি রেফারেন্স হিসেবে দিলাম, তাহলে এটাও কি হবে, রেলিভেন্ট হবে। বোঝা গেছে? জি ক্লিয়ার স্যার। ওকে, এখন 34 থেকে 38 কি আছে বলেন, কি কি আছে? স্যার 34-এ আছে হচ্ছে স্যার ওই যে এন্ট্রি অফ বুকস অফ অ্যাকাউন্ট, হিসাবের খাতা, যেটা কিনা হচ্ছে যে আম জনতা, আমরা যে পাবলিক প্রাইভেট পার্সন যারা তারা এন্ট্রি করি, এটা মে প্রিজিউম হিসাবে কাউন্ট হবে, কারণ একটা সাপোর্টিং ডকুমেন্ট লাগবে প্রমাণ হিসাবে। তারপরে স্যার যেটা 35-এ আছে সেটা হচ্ছে স্যার এই যে গভর্নমেন্ট এমপ্লয়িরা যেটা স্যার এন্ট্রি অফ পাবলিক রেকর্ড মেড ইন দ্য পারফরমেন্স ইন ডিউটি, যখন ওই যে সরকারি কর্মচারীরা তাদের ডিউটি পালনকালে যে রেজিস্টার বা যে বুক এগুলোতে এন্ট্রি করে সেগুলো হচ্ছে যে প্রাসঙ্গিক, এটা শ্যাল প্রিজিউম হবে যেহেতু এখানে সাপোর্টিং ডকুমেন্ট চাই নাই যেহেতু সরকার। আর স্যার 36-এ আছে স্যার যে ওই যে বুকস, ম্যাপ, চার্ট, প্ল্যান যেগুলো হয় এগুলো হচ্ছে স্যার শ্যাল প্রিজিউমের মর্যাদা পাবে। কারণ কি, কারণ এগুলো যেগুলো গভর্নমেন্ট তৈরি করতেছে সেগুলোর কথা বলছি। জি স্যার, গভর্নমেন্টের তত্ত্বাবধানে যেগুলো হবে সেগুলো। এটার আমরা একটা এক্সাম্পলে আসি, সেটা হচ্ছে যে আরএস হচ্ছে না এখন অনেক জায়গায়, আরএস বিআরএস। জি 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 স্যার, বিআরএস হচ্ছে। ওদের নকশা বানায় না, প্রথম কি কাজ, প্রথম হচ্ছে একটা দিয়ারা জরিপ করে একটা নকশা প্রস্তুত করে, নকশা প্রস্তুত করে কি করে, ডিপি খতিয়ান প্রস্তুত করে, তাই না? জি জি। তাহলে এই যে নকশাটা, এই নকশাটা কি ওই ডিপি খতিয়ানের এগেইনস্টে প্রাসঙ্গিক হবে কিনা? ডিপি খতিয়ান নিয়ে বা ফাইনাল খতিয়ান নিয়ে যদি আপনি মামলা করেন, ডিপি খতিয়ান নিয়ে তো মামলা হয় না, ফাইনাল খতিয়ান নিয়ে মামলা হয়। আচ্ছা, ফাইনাল খতিয়ান নিয়ে যখন আপনি মামলা করবেন তখন ওই গভর্নমেন্টের যে ম্যাপ বানাইছে সেটা প্রাসঙ্গিক হবে না? জি হবে স্যার, যেহেতু প্রাইমারি এটা ছিল ওখানে। হ্যাঁ, সেটা প্রাসঙ্গিক হবে। ওকে, আচ্ছা, তারপরে স্যার 37-এ যেটা আছে স্যার সেটা হচ্ছে যে আইন বা প্রজ্ঞাপনে সাধারণ মানুষের অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট ওই যে পাবলিক নেচারের হয় যেগুলো স্যার, যেগুলোর ঘোষণা বা প্রজ্ঞাপন গুলো সেগুলো প্রাসঙ্গিক হবে।
এটাও স্যার শ্যাল প্রিজিউমের হচ্ছে মর্যাদাটা পাবে ওকে, গণনায়। সর্বশেষ স্যার 38-38 বলা হচ্ছে স্যার, যখন কিনা কোনো বিষয়ে ফ্যাক্টে হচ্ছে যে ওই আইনের রেফারেন্স, ল বুকের রেফারেন্স দেওয়া হচ্ছে, অর্থাৎ ল কন্টেন্ট ল বুক, ল বুকের কন্টেন্ট যখন কোনো বিষয়ে দেওয়া হয় সে বিষয়টা ও প্রাসঙ্গিক হবে স্যার। আচ্ছা, এইখানে কিন্তু একটা জিনিস বলা আছে যেটা আমার উদাহরণের সাথে একটু কন্ট্রাডিক্ট করে, সেটা হচ্ছে যেটা গভর্নমেন্ট পাবলিশ করে, তাই না? খেয়াল করবেন, ভেতরে একটু খেয়াল করেন, যেটা গভর্নমেন্ট পাবলিশ করে। জি জি স্যার, সরকারের কর্তৃত্বাধীনে মুদ্রিত প্রকাশিত আইন সম্বলিত কোনো পুস্তক। এই নীল বই হবে না, সাদা বই যেটা, সেটা ঠিক আছে না? সাদা বই হইতে হবে, অর্থাৎ সরকারের হলোগ্রাম যুক্ত যে গেজেট বুক, সেটা ল কন্টেইন ইন দ্য ল বুক, সেটা রেফারেন্স দেওয়া যাবে, সেটা রেলেভেন্ট হবে। এবং সেটাও কি, তাহলে প্রিজাম্পশনটা কি হবে? শ্যাল প্রিজুমশন। শ্যাল প্রিজুম। এগুলো মনে থাকবে? স্যার থাকবে স্যার ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, আজকে আমরা 1 ঘন্টা অলরেডি এক্সিট করছি, মানে